লেখকের একটা ধ্যান প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া ওই ধ্যানটাকে নষ্ট করে দিচ্ছে। মানে সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখা আছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ করতে গেছে, তখন ও সন্দীপন নিজে লেখেন টেখেন না, কম বয়স, গিয়ে দেখেন একটা ওরকম লুঙ্গি হাফ করে পরা, ছেঁড়া গেঞ্জি, খুব চিন্তিত মুখে বাড়ির রকে বসে আছেন। লেখা দেখবে, লেখা এন্ড প্রোডাক্ট, গ্রিন রুম দেখানোর দরকার নেই। আপনারা দেখছেন সেলুলয়েড। এবং চলতে চলতে যখন চলৎ শক্তি ফুরিয়ে এলো, তখন জানলাম আমার কোনো গন্তব্য ছিল না। যখন বকতে বকতে গলা চিরে রক্ত বেরিয়ে এলো, তখন বুঝলাম সামনে কোনো শ্রোতাই ছিল না এতক্ষণ। আমি কি শুনেছি কিছু? আমি কি বুঝেছি কারো কথা? আমি কি দেখেছি কোনো পূর্ণ দৃশ্য, মৃত্যুর পরেও যা চন্দনের মতো লেগে থাকবে চোখের পাতায়? তাই যদি আজ তুমি প্রশ্ন করো কি চাও আমার কাছে, আমি বলবো তুমি বনান্তরালের বকুল বেদী হয়ে দেখা দাও প্রিয়তমা আমার। যদি কোনো দৈবযোগে কান না পায়, চোখে জল আসে, আমি যেন সেদিন একটু নিশ্চিন্তে বসে কাঁদার জায়গা পাই। কবিতাটি সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের লেখা বকুল বেদী। আজ আমরা তাঁর বাড়িতেই এসেছি। নমস্কার সৈকতদা। নমস্কার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি আপনাকে চিনেছি আপনার গল্প থেকেই। তো আপনার এই গল্প বা গদ্য লেখালেখির শুরুটা কিভাবে? শুরুটা শতকরা ৯৯ জন বাঙালির যেভাবে হয় স্কুল ম্যাগাজিনে, এই সূচনাটা একদম ভালো হয়নি। ক্লাস 9-এ যখন আমি উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলে পড়তাম, তো ক্লাস 9-এ আমাদের থেকে এরকম ইনভাইট করা হলো যে তোরা যা লেখা দিবি দিস। তো আমি একটা গল্প দিলাম। গল্পটা দেওয়ার পর আমার শ্রদ্ধেয় বাংলা শিক্ষক মশাই, নামটা আর বলছি না, তিনি আমাকে টিচার্স রুমে ডেকে সরাসরি বললেন যে গল্পটা কোত্থেকে চুরি করেছিস। আচ্ছা। তো মন ভীষণ ভেঙে গেল। ওখানেই প্রায় চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা। না স্যার, চুরি করিনি, একদম নিজে বানিয়ে লিখেছি। খুব প্রেস্টিজে লাগলো যে এত প্রেস্টিজে লাগলো। ওনার এটা বলার একটু কারণ ছিল। গল্পটা ছিল এইরকম যে তখনকার বোলপুর, মানে আমি যখন ক্লাস 9-এ, তার মানে আরও ফাঁকা ফাঁকা ছিল, তো তখনকার খোয়াইয়ের লাগোয়া একটা বাড়িতে একটা বাচ্চা ছেলে, তার এক সাঁওতাল বাচ্চা বন্ধু, এবং তারা খোয়াইয়ে দুজনে মিলে ঘুরে বেড়ায়, তারা খেলা করে একসঙ্গে। করতে করতে ওই সাঁওতাল ছেলেটি তার পরিবার সমেত ওখান থেকে তারা উচ্ছেদ হয়ে গেল। মানে নামও খাটতে যায় না, ওইভাবে তাদের কোথাও চলে যেতে হলো। যাওয়ার আগেও নিজের তিতির পাখিটা, পোষাটা, সেটা ওই বাচ্চাটাকে দিয়ে গেল। কিন্তু এই তিতির পাখিটাকেও একদিন ওই বাড়ি ছেড়ে চলে গেছিল, তা একজনরা মেরে খেয়ে ফেলেছিল। এই হচ্ছে গল্প। মানে ও শেষকালে খুব কাঁদছিল যে বন্ধুকে হারালাম, তার স্মৃতিচিহ্নটাও হারালাম। তো উত্তরপাড়ার একটি ক্লাস 9-এর ছেলে, সে খোয়াই নিয়ে গল্প লিখছে, কিন্তু আসলে না, এটা খুব স্বাভাবিক ছিল। কারণ বোলপুরে আমি ছোটোবেলা থেকে বেড়াতে যাই, আমার কাকার শ্বশুর বাড়ি ছিল, এই যে ওগুলো আমার চেনা, ফলে ওইগুলো নিয়ে লিখেছিলাম। কিন্তু স্যার ওটা বুঝতে পারেননি। মানে ওনার কি মনে হয়েছিল যে ওটা বেশি ম্যাচিওরড হয়ে গেছে, বেশি ম্যাচিওরড হয়ে গেছে, এরকম মনে হয়েছিল। কিন্তু গল্পটা উনি ছেপেছিলেন। কিন্তু যাই হোক, তারপর আমি আর মানে উৎসাহ পাইনি। আবার তারপর কলেজের ওয়াল ম্যাগাজিনে, কিন্তু এই সবগুলোই খুব বিচ্ছিন্নভাবে হচ্ছিল, ছিঁড়ে ছিঁড়ে। তার একটা কারণ ছিল। তার কারণটা হচ্ছে যে আমি ওই মোটামুটি কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমি কবিতার প্রেমে পড়ে যাই। তারও আগে থেকে পড়েছিলাম, কিন্তু হাতে পাইনি অত কবিতা। কিন্তু কলেজের ফার্স্ট ইয়ার থেকে গোগ্রাসে কবিতা পড়তে শুরু করে। আমি তো এমনি সাহিত্যের ছাত্র, সেসব কবিতা তো রয়েছে, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু তার বাইরে বাংলা আধুনিক কবিতা এটা ভীষণভাবে পড়তাম, কবিতাই লিখতাম। মানে আমার প্রথম প্রেম কিন্তু আজও কবিতা, মানে গল্প লিখে, যদিও সেটা মানে আমাদের পাঠকদের কাছে হয়তো প্রথমে ওটা আসেনি। মানে এখন আপনার ফেসবুকে বা অন্যান্য জায়গাতে আপনার লেখা দেখে কবিতার প্রতি যে আপনার মানে ইনক্লিনেশন আছে সেটা বোঝা যায়। কিন্তু স্টিল আমার মনে হয় বেশিরভাগ পাঠকই আপনাকে গল্প থেকেই চিনেছে। এটা তো ঠিকই। তো এই মানে প্রথাগতভাবে বা একটা লক্ষ্য স্থির করে লেখালেখি, সেইটা কবে থেকে? সেটা কিন্তু আমি খুব লেট স্টার্টার। মানে এটা বেশ, মানে আমি গদ্য লিখতে শুরু করি বেশ বেশি বয়সে। গদ্য লেখা ভুল হলো, কারণ আমি কবিতা বিষয়ক কিছু প্রবন্ধ
অনেক আগে থেকেই লিখছিলাম, কিন্তু গল্প যেটাকে বলে সেটা একদম অ্যাক্সিডেন্টাল, এবং আমি কোনোদিন কিন্তু ভাবিনি যে আমি গল্প লেখক হব। ওই একটা লিখবো এই ভেবেই এসেছিলাম, তারপর আর বেরোতে পারিনি। এবং সেই একটা লেখার পেছনের যে গল্পটা, সেটা হচ্ছে এখানেই, এই সল্টলেকেই আমার এক সহকর্মী এবং বন্ধু, খুব আমার বাড়ির কাছেই উনি থাকেন, উনি অনেক দিন ধরেই লিখছেন গল্প, এক্সপেরিমেন্টাল লেখালেখি, লিটল ম্যাগাজিনে উনি লেখেন, অসম্ভব শক্তিশালী লেখক। তো ওনার একটা বই বেরিয়েছিল, এটা হচ্ছে আমি বলছি ওই 2004 এরকম সময় ওনার একটা গদ্যগ্রন্থ বেরোলো। আমি তখন, উনি বহরমপুরে পোস্টেড, আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম বইটা নিয়ে। তো উনি এতই বড় মনের মানুষ যে সেখানে কিছু সমালোচনাও ছিল ইত্যাদি, কিন্তু উনি ওগুলোকে একদম আমল না দিয়ে আমাকে বললেন যে আপনার এত সুন্দর গদ্যের হাত, আপনি গল্প লেখেন না কেন? তো এবার এমনই সমাপতন, ওই সময় আনন্দবাজার রবিবাসরীয়তে একটা বিজ্ঞাপন বেরোচ্ছিল যে নতুন লেখকদের কাছ থেকে আমরা গল্প আহ্বান করছি। ওরা ওই সেগমেন্টটার নাম দিয়েছিল নবান্ন। আচ্ছা। তো আমার মনে আছে যে আচ্ছা তাহলে সুজয় যখন বলছে, মানে আমার ওই বন্ধু, তাহলে একটা লেখা লিখলে হয়, কি ওটা ক্যাটালিস্টের কাজ করেছিল, ক্যাটালিস্টের কাজ করলো। ও না বললে আমি কিন্তু তখনও লিখতাম না, এবং আজও লিখতাম না আর কি। কিন্তু ওই যে বলেছিল, তো ভাবতে ভাবতে কুচবিহারে আমি আর সুজয় একসঙ্গে পোস্টেড ছিলাম 2000 থেকে 2004 অবধি। ওখানকার একটা ঘটনার কথা মনে পড়লো যে আমি তখন মাঝে মধ্যে একটা করে পান খেতাম, আর ওখানে আমাদের এক গ্রুপ ডি কর্মচারী ছিল, মহিলা, যে ওই কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরি পেয়েছিল। তার স্বামী মারা যায়, তারপর সে গ্রুপ ডি পোস্টে চাকরি পায়, এবং সে আমারই পিয়ন ছিল আর কি। তো আমি তো বরাবরই, আমি অফিসে কোনো দিন ওই হায়ারার্কি নিজে উপরের দিকেও মানিনি, নিচের দিকেও মানিনি। তো ওকে আমি যখন পানটান ফুরিয়ে যেত, ওর পানের নেশা ছিল খুব, ওকে দিয়ে আনাতেন? ওকে দিয়ে আনাতাম না, ওর পানের নেশা ছিল, ওর কাছ থেকে নিয়ে খেতেন। এই মালা একটা পান দাও তো, খেতাম। এবার এইটা না বোধহয় সরকারি অফিস, তো অন্য অনেকের বোধহয় গাত্রদাহ হয়েছিল যে ও স্যারের এত কাছে পৌঁছে গেল। তো আমাকে একদিন একজন এসে চুপি চুপি বললো, স্যার ওর কাছ থেকে পান খাবেন না। কেন? বলছে যে ওর বর না এডসে মারা গেছিল। তো আমি, এমনিতে বৈজ্ঞানিক দিক থেকেও এটার কোনো ভিত্তি নেই, বর এডসে মারা গেলে তার বউয়ের থেকে পান খাওয়া যাবে না কেন, কিন্তু আমার এইটা খুব আমাকে হন্ট করছিল যে একটি মেয়ে, কম বয়সী যুবতী মেয়ে, সে যদি এইভাবে সোশ্যালি আউটকাস্ট হয়ে যায়, মানে তাহলে কীরকম হয়, এইটাকে একটু এক্সপ্লোর করে দেখি। তো এই নিয়েই একটা গল্প লিখেছিলাম, অবলোকিতেশ বলে, এটা পাঠিয়ে দিয়েছিলাম, এটা ছাপা হয়েছিল। এবার যেটা বলছি যে আর ফিরতে পারলাম না, তখন একটু সাহিত্য জগতের আবহাওয়াটা অন্যরকম ছিল। অবলোকিতেশ ছাপা হওয়ার পর মোটামুটি চারদিকে একটু আলোড়ন পড়লো, তখন তো ফেসবুক ছিল না, কিন্তু আমি চারদিক থেকে ফোন টোন বা যাচ্ছি কোথাও, কেউ ডেকে বললো যে খুব ভালো হয়েছে। পড়ার হ্যাবিটটা বোধহয় আর একটু বেশি ছিল মানুষের। ইতিমধ্যে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই গল্পটা বেরিয়েছিল আমার মনে আছে। রঙ্গন চক্রবর্তী মশাই তখন ওই পাতাটা দেখতেন রবিবাসরীর। তো একদিন হঠাৎ আমি একটা ফোন পেলাম যে আমি রঙ্গন চক্রবর্তী বলছি, খুব কম কথার মানুষ ছিলেন, গম্ভীর, আপনি এরপর থেকে যদি কোনো গল্প লেখেন তাহলে আমাকে সেটা দেখিয়ে তারপর অন্য জায়গায় দেবেন। ইটস অ্যান অনার বেসিক্যালি, এই হচ্ছে বিগ অনার। আমি যেটা দেখেছি সৈকতদা, মানে আমি রবিবাসরীর গল্পগুলোই মেনলি পড়েছি আপনার, সেক্ষেত্রে আমি যেটা দেখেছি প্লটের খুব নতুনত্ব থাকে। এইটা আমার কাছে মানে ভীষণভাবে, সেটা কি অভিজ্ঞতা থেকেই এসেছে, মানে আপনার বিভিন্ন জায়গায় থাকার অভিজ্ঞতা, সেখান থেকে মানুষের সঙ্গে মেশা, মানে এই প্লটের যে অভিনবত্বটা, মানে এটা আমি আমার জীবনেও দেখি। মানে ধরুন আজকে আমার কর্পোরেটে প্রায় 17 বছর হয়ে গেল, অনেক ধরনের মানুষকে তো দেখলাম, সেইখান থেকেই কি চরিত্রগুলো গল্পের মধ্যে চলে আসে বা সেখান থেকে একটা প্রভাব পড়ে, সেটাই কি আপনার ক্ষেত্রে হয়েছিল এই প্লটের অভিনবত্বের ক্ষেত্রে? একদম হয়েছিল, এবং এখনো এটাই হয়ে চলেছে। মানে আমার বিভিন্ন জন তো বিভিন্নভাবে গল্প লেখেন, যেমন তোমাদেরই সুপ্রিয় চৌধুরীকে নিয়ে যে এপিসোডটা এর আগের, ওটাই দেখলাম সুপ্রিয়দা বলছেন যে আমি 99.9% আমি আমার অভিজ্ঞতা থেকে। আমার খুব জীবনে এমন কিছু লিখিনি আমি, যা বেশিরভাগ, কেন 99.9% আমি এমন কিছু লিখিনি যা আমার কল্পনার
বাইরে, বা কল্পনা বলছি, আমার বাস্তব অভিজ্ঞতার বাইরে। আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ঠিক ওরকম না। আমাকে আমার পরিপার্শ্ব যেটা দেয় সেটা হচ্ছে একটা ছবি দেয়, কোনো একটা ঘটনা, অনেক সময় ঘটনাও নয়, অনেক সময় কেউ একটা কথা, রাস্তা দিয়ে চলতে চলতে একটা কেউ কথা বলে গেল। যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই বিখ্যাত কবিতাটা আসে না, বাতাসি, যে চলন্ত বাস থেকে আমি শুনলাম বাতাসি বাতাসি বলে ভয়ঙ্কর ডাকতে ডাকতে কেউ একটা চলে গেল, কিন্তু গল্পের বাকিটুকু আমার আর শোনা হলো না। কে বাতাসি, ওই ভয়ঙ্কর লোকটা ওরকমভাবে ডাকছে কেন, এটা আমার আর জানা হলো না। ঠিক এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়, যে একটা কোনো অসম্পূর্ণ গল্প আমার কাছে এরকম পথ চলতি বা আমার জীবনের মধ্যে একটা ছবি আমি দেখি, সেই অসম্পূর্ণ ছবিটাকে আমি কিন্তু কল্পনা দিয়ে একটা গল্প বানাই। এই ক্ষেত্রেই আমার সঙ্গে সুপ্রিয়দার একটু তফাৎ, যে আমার কিন্তু 99.9% হচ্ছে কল্পনা, ওই 0.1% গল্পের বীজটুকু আমি বাস্তব থেকে আহরণ করি, কিন্তু ওটাও ভীষণ জরুরি আমার কাছে। কারণ ওই বীজটুকু না পেলে, যেভাবে একটা খুব ছোট্ট বালির কণা মুক্তোর মধ্যে ঢুকে গেলে তারপর মুক্ত নিজের যন্ত্রণায় ওটাকে ঘিরে ঘিরে একটা পরত ফেলে, তাই তো, ঝিনুক। তো ওই বালির কণাটুকু কিন্তু ভীষণ জরুরি। ওইটা যদি আমার ভেতরে না ঢোকে, এবং ওইটার জন্য আমাকে দৈবের কাছে হাত পেতে থাকতে হয়। ঠিক ঠিক ঠিক। আরও একটা জিনিস দাদা, যেটা আমার খুব অভিনবত্ব লাগে আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কিশোর গল্প, হাসির গল্প, সামাজিক গল্প, ভূতের গল্প, এতগুলো জনারে আপনি সমান পারদর্শী। মানে আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রেই এটা হয়েছে, কারো আপনার অ্যাডভেঞ্চারের গল্প ভালো লাগে, কারো আপনার সামাজিক গল্প ভালো লাগে, কারো হাসির গল্প ভালো লাগে। এতগুলো জায়গাতে মানে এই যে বিভিন্ন ক্ষেত্রে চলন সমানভাবে, এইটা কিভাবে এলো? মানে এক্ষেত্রে আপনি কিভাবে প্রিপেয়ার হয়েছেন, বা পড়তে পড়তেই কি এটা এসেছে? একদমই তাই। আসলে না, আমি এই প্রশ্নটা খুব শুনি এবং আমার একটু অবাক লাগে কিন্তু এই প্রশ্নটা শুনলে। তার কারণ হচ্ছে যে এ ব্যাপারে বাংলা সাহিত্যে আমার পূর্বসূরি ভয়ঙ্কর, মানে তাদের নাম করাটাও হয়তো এই প্রসঙ্গে উচিত না। প্রেমেন্দ্র মিত্র একসঙ্গে সাগর থেকে ফেরার কবিতাগুলো লিখছেন, ঘনাদার গল্প লিখছেন, আবার তেলেনিপোতা আবিষ্কারের মতো একটা গল্প লিখছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়, মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে শুধু আজকাল টেনিদার জন্য মনে রাখি, কিন্তু তিনি একই সঙ্গে সুনন্দর জার্নালের মতো ওরকম একটা ফিচার লিখছেন যেটাকে ভোলা যায় না, এবং কি সব গল্প উপন্যাস। তারপরে একদম এখানে সুনীল গাঙ্গুলি তো মানে সর্বকর্মাই বলা চলে, এটা এই ট্র্যাডিশনটা ছিল। এটা হচ্ছে একটা দিক, এটা কোনো যুক্তি হতে পারে না। তুমি যেটা জানতে চাইছো এর মেকানিজমটা জানতে চাইছো যে কিভাবে হয়, সেখানে আমি এর আগে তোমাকে যে কথাটা বললাম ওইটা হয়তো আমি এই উত্তরটা দিতেই ভাবছি। আমি আসলে নিজে এগুলো নিয়ে ভাবিনি কখনো। আজকে তুমি প্রশ্ন করলে বলে আমার মনে হচ্ছে যেটা, যেহেতু কল্পনাই হচ্ছে আমার লেখার উৎস, কাজেই আমি ওই বীজটাকে পেলে সেটাকে আমি কোথায় বসিয়ে গাছ করব তার তো একটা ধারণা থাকা দরকার। তো তুমি যদি বটের বীজকে টবে বসিয়ে করতে চাও তাহলে সেটা খুব একটা ভালো হবে না, সেটাকে মাটিতেই বসাতে হবে। আবার তুমি যদি জিনিয়ার চারাকে মাটিতে বসাও সেটাকে অত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আমি এটাকে উপমা দিয়ে বলছি আর কি। তো আমার কাছে যে বীজটা আসে আমি দেখি যে সেটা কিসের উপযুক্ত, সেটা ছোটদের উপযুক্ত, ছোটদের অলৌকিক, না ছোটদের মানবিক গল্প, বড়দের উপযুক্ত, সেটা কি বড়দের ছোট গল্প হতে পারে না, সূত্রটা আপনি ইলাবোরেট করছেন সেটা কোন জনারে ফিট করছে উপযুক্ত। মানে আমি মজা করে বলি যে আমি রাস্তার ধারের রোলওয়ালা যারা পরোটাটা বানিয়ে রেখে দিচ্ছে, এবার যখন খরিদ্দার এসে বলছে যে আমার চিকেন রোল লাগবে, তখন ওর মধ্যে চিকেন ঢালছে, যে এসে বলছে এগ রোল লাগবে তখন তার মধ্যে এগ ঢালছে। এক্স্যাক্টলি এভাবে হয় না ব্যাপারটা। মানে আমি যে সবসময় খুব সম্পাদকদের তাগাদায় বিভিন্ন রকমের গল্প লিখি তা একদমই নয়। গল্পটা কি আসে, মানে গল্পটা আপনার মাথায় আসে? আমার মনে হয় প্রত্যেক গল্পের, প্রত্যেক লেখকের, প্রত্যেক যুগের, প্রত্যেক গল্পের একটা চাহিদা থাকে, সেই প্লটের চাহিদা থাকে। এটা আমার মনে হয় না, মানে এটা কিন্তু সাহিত্যের থিওরিও তাই বলে, যেটা 2500-এর গল্প সেটা 2500 শব্দই ডিম্যান্ড করে। সেটাকে তুমি টেনে টুনে 15,000 করলে হবে না, আবার 15,000-কে 2.5 করলেও হবে না। হাসির গল্পকে দুঃখের গল্প করা যাবে না, দুঃখের গল্পকে হাসির গল্প করা যাবে না। কাজে আবারও আমি বলছি যে এক্ষেত্রেও আমি কিন্তু ওই দৈবের কাছে আমি হাত পেতে থাকি,
তিনি আমাকে যেরকম গল্প দেন, যেরকম বীজ দেন, আমি মালি মাত্র, আমি তারপর সেটাকে জল দিয়ে গাছ করি। এই গল্পরা যে আসে বা ধরুন গল্পের যে বুনন হয়, সেটার কি আপনার ক্ষেত্রে কোনো স্পেসিফিক টাইম, নাকি কাজ করতে করতে অনেক সময় মনে হয়েছে যে গল্প ভাবলাম গিয়ে লিখে ফেলবো, এই ব্যাপারটা কিভাবে হয়? নাকি একটা স্পেসিফিক সময় যে গল্প লিখতে বসলাম তখন ভেবে লিখলাম? না, একদমই না। ভাবাটা 24 ঘন্টার কাজ। মানে অনিশদা তিনি এই কথাটা বলতেন বারবার, যে সৈকত, উনি তো সবাইকে আপনি বলতেন, কিন্তু আমার গুরু তুল্য, লেখার পদ্ধতির গুরু নয়, লেখার জগতে কীভাবে হাঁটতে হয় তার গুরু। লেখা কেউ কাউকে শেখাতে পারে বলে আমি বিশ্বাস করি না, ওটা হাঁটার ভঙ্গির মতো, যার যে নিজস্ব। অনিশদা প্রায় বলতেন যে সৈকত, আপনি যখন লিখছেন তখন কিন্তু আপনি হোল টাইমার লেখক, ঠিক। আপনার যে চাকরি, আপনার যে সংসার, এগুলো কিন্তু তখন গৌণ, আপনাকে করতে হবে, কিন্তু ওগুলো গৌণ, আপনি কিন্তু সব সময়ের লেখক। এবং এটা আমরা নিজেরা জানি যারা লেখালেখি করি, যে আমরা কিন্তু 24 ঘন্টাই হয় ভেতরে একটা কিছু লিখছি, আর না হলে যেটা করছি যে অ্যান্টেনাটাকে আমরা সজাগ রেখে বসে আছি যে কখন তাতে একটা কিছু ধরা পড়ে। এবার একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করব, যেটা আমার বারবারই মনে হয়েছে সৈকত মুখোপাধ্যায়ের কাছে করা যায়। সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের অনেকগুলো কিশোর চরিত্র আছে, যেমন বুধদা, নীল চ্যাটার্জি, এরা। তো সৈকতদার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কিশোরবেলা থেকে কিন্তু এখন কিশোরবেলার বা কিশোর মনস্তত্ত্ব অনেকটা বদলে গেছে। মানে তাদের জন্য লেখা, মানে তারা কিন্তু আজকে আমাদের ছোটবেলার মতো লেখা লিখলে বা যে গল্পগুলো আমরা পছন্দ করতাম সেই লেখা লিখলে তারা পড়বে না। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ছোটরা আপনার লেখা, বাংলা লেখা পড়বে, এবং তাদের মতো করে আপনি এই জনপ্রিয় চরিত্রগুলো যে বানিয়েছেন, মানে সেক্ষেত্রে কিভাবে তাদের মনস্তত্ত্বের সঙ্গে আপনি রিলেট করলেন নিজের ভাবনাগুলোকে? এখানেও না আমি একটু গুরুবাদী বলতে আমি বিশ্বাস করি যে জিনিসটা একবার সফল বলে প্রমাণিত হয়েছে সেটাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষ নেই। কারণ এগুলো তো ঠিক আমার ক্রিয়েটিভ রাইটিং বলতে যেটা বোঝায়, তুমি যদি আমার বড়দের মেন স্ট্রিম গল্প উপন্যাস পড়ো, সেখানে আমি কাউকে অনুসরণ করার চেষ্টা করব না, বরং ওখানে যেটা করব যে অদ্যাবধি যা লেখা হয়েছে আমি তার থেকে অন্যরকম লেখার চেষ্টা করব। কিন্তু কিশোর গল্প উপন্যাসের ক্ষেত্রে যেগুলো প্রমাণিত সাকসেসফুল পদ্ধতি, সেটাকে অনুসরণ করলে দোষ কি? এবং আমি একদম দ্বিধাহীনভাবেই বলি যে বুধদা রুবিকের চরিত্রটা একদমই ফেলুদা তোপসের মডেলে বানানো, কিন্তু নীল চ্যাটার্জির চরিত্রটা আমার অত্যন্ত প্রিয় এই কারণে যে নীল চ্যাটার্জির মধ্যে অনেকটা সৈকত মুখার্জি রয়ে গেছে। আচ্ছা। কারণ নীল চ্যাটার্জি যেরকম বিভিন্ন ধরনের পরিবেশে তাকে নিয়ে গিয়ে আমি ফেলি, বিভিন্ন জঙ্গলে, মরুভূমিতে, তুষার প্রান্তরে, এদের যে ফ্লোরা এবং ফনা, এদের যে প্রাণী জগৎ এবং জীবজগৎ, এদের যে ভূপ্রকৃতি, এইগুলোর মধ্যে তো কোনো বানানো নেই। অ্যাকচুয়ালি কিশোর গল্পে কোনো ফ্যাক্টকে বানানো, এটা অত্যন্ত অন্যায়। হ্যাঁ, এবং এখনকার কিশোরদের আপনি কোনো বানিয়ে তথ্য দিতেও পারবেন বলে আপনার মনে হয় না। দুটো জিনিস ছোটদের লেখায় করা উচিত না, এক হচ্ছে কোনো শিশু মৃত্যু দেখানো উচিত, আর ধর্মের পরাজয় দেখানো উচিত নয়, এবং ভুল তথ্য দেওয়া উচিত নয়। ঠিক। তো নীল চ্যাটার্জির মধ্যে আমার এই যে প্রবল আগ্রহ জীবজগৎ, প্রাণী জগৎ, ভূপ্রকৃতি ইত্যাদি নিয়ে, এইটাকে আমি রাখার চেষ্টা করি। আরেকটা খুব মজার জিনিস করি নীল চ্যাটার্জিতে, সেটা হচ্ছে সিউডো সায়েন্স বলে একটা ব্যাপার হয়। অর্থাৎ আমাদের আজকের যে বিজ্ঞান, এই বিজ্ঞানটার তো একটা ইভলিউশন হয়েছে, এটার তো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। মানে বছর 100-150 আগেও তো বিজ্ঞান বলে আলাদা কোনো স্ট্রিম ছিল না। তখন কি হতো, তখন এই যে অ্যালকেমিস্টরা, তারা একই সঙ্গে ধর্ম, বিজ্ঞান, দর্শন, এই সব কিছুই কিন্তু একটা প্যাকেটের মধ্যে থাকতো। তো তখন নানা রকম অদ্ভুত যেহেতু রিচ কম ছিল তখনকার বিজ্ঞানীদের, সবটা এক্সপ্লোর করতে পারতেন না, তারা অনেক কিছু ভেবে নিতেন কল্পনা দিয়ে যে এটা বোধহয় এই জন্যে হয়েছে। যেমন ইউরোপে যেহেতু পাখির মাইগ্রেশন ব্যাপারটা জানা ছিল না, সেই জন্য ইউরোপে অনেক জায়গায় মনে করা হতো যে শোয়ালো পাখিরা শীতকালে বোধহয় জলার কাদার মধ্যে ঢুকে যায়, বসন্ত এলে তারা আবার ওই কাদার মধ্যে থেকে বের হয়, তারা যে অন্য দেশে চলে যেতে পারে এন মাস, এবং
পরের বছর আবার ঠিক ওইভাবে ওইখানেই ফিরে আসতে পারে, মাইগ্রেশনের এই অদ্ভুত ব্যাপারটা তখনকার বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। তো এই ধরনের ব্যাপারগুলো সিউডো সায়েন্স, এই যে শোয়ালো পাখি কোথাও ঢুকে যাচ্ছে, বা এমন একটা জিনিস আছে যেটাকে এলিক্সার বলে, যেটা মানুষকে মানে মরা মানুষকে প্রাণ ফিরিয়ে দিতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে নীল চ্যাটার্জিতে আমি একটুখানি, আমি বুধদার গল্পেও যেমন মানে আমার 10ম বর্ষীয় পুত্রের সূত্রে আমার কিছুটা বুধদাকে চেনার সুযোগ হয়েছে, ওর গল্পেও যেমন আমি দেখেছি বিজ্ঞানের কিন্তু একটা প্রভাব আছেই, একটু তফাৎ আছে। বুধদার গল্পে যা আছে ওটা খাঁটি বিজ্ঞান, মানে আজকের বিজ্ঞান, সিউডো সায়েন্স নেই। আর নীল চ্যাটার্জিতে কল্পনা কিন্তু প্রায় মিশে যায় বাস্তবের সঙ্গে। যেমন নীল চ্যাটার্জিতে অনেক সময় এলিয়েন চলে আসে, অন্য গ্রহের জীবটিপ আসে, যেমন বেতের দ্বীপ প্যারাকিট, ওখানে কিন্তু একদমই এলিয়েন নিয়ে। হ্যাঁ, মানে এগুলোতে আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে এগুলো পড়লে অ্যাডভেঞ্চার বা গল্প পড়ার সঙ্গে সঙ্গে ছোটদের একটা জ্ঞান আহরণেরও ব্যাপার থাকে, মানে যেটা আমার মনে হয়েছে যেগুলো আমি পড়েছি বুধদার গল্পগুলোতে অনেক কিছু জানা যায়, মানে যেটা আমার ভীষণভাবে ব্যতিক্রমী লাগে সৈকতদার লেখার ক্ষেত্রে। আর এই ব্যাপারেও তো আমাদের পথিকৃৎ সত্যজিৎ রায় আছেন, একদমই আছেন, মানে শঙ্কুর ফেলুদার গল্প। আবার সত্যজিতের নাকি পথিকৃৎ ছিলেন টিনটিন, মানে টিনটিনের অ্যাডভেঞ্চার গুলো তো এমন এমন জায়গায় নিয়ে যাওয়া হয়। আমরা অনেক কিছু ছোটবেলায় টিনটিনের গল্পেই, অ্যামাজনের জঙ্গল, তিব্বত, এসব তো ছোটরা টিনটিনের গল্প পড়তে গিয়ে জেনেছি। এই কবিতা লেখাটা মানে এখন সমাজ মাধ্যমে অনেক ক্ষেত্রেই আপনার কবিতা আমরা পড়ি, এই কবিতা লেখাটা তো আপনার যেটা বললেন অনেক আগে থেকে, মানে প্রথম প্রেম ছিল কবিতা, তো অনেক দিন গল্প লেখার পর কি একটা মানে বিরতি বা চেঞ্জ নেওয়ার জন্য কবিতা লেখা হয়, নাকি কবিতাটাও এসে যায়? কবিতার ব্যাপারটা না আমার ক্ষেত্রে অন্তত একটু অদ্ভুত। গল্পের ব্যাপারে আমি কোনো গল্পকারের মাথার পেছনে কোনো জ্যোতির্বলয় আমি রাখি না। আচ্ছা, আমি মনে করি গল্পকার একজন অন্য যে কোনো প্রফেশনাল লোকের মতো, তাকে পরিশ্রম করতে হয় গল্প লেখার জন্য। আমি এই সবই কিন্তু আমার কথা বলছি, এটা অন্যজনের ক্ষেত্রে অন্যরকম হতেও পারে। তারপর আমি যেটা করি, গল্প লেখার পরে ওই ঘামের দাগ, ওই রক্তের দাগ, ওগুলো খুব যত্ন করে মুছে দিই। অর্থাৎ ওই একজন একভাবে লিখে গেল, আর কোনো কাটাকুটি করলো না, সেই পাণ্ডুলিপি জমা দিল এবং ছাপা হয়ে গেল, আমার ক্ষেত্রে এই ব্যাপারটা একদমই না। আমি বোধহয় খুব স্বাভাবিক গল্পকার আমি নই, মানে সহজাত গল্পকার বোধহয় আমি নই, কিন্তু আমি সহজাত কবি। হ্যাঁ, কারণ কবিতা আমার ক্ষেত্রে যেভাবে আসে, আমার বেশিরভাগই এখন যে গত 6-7 বছর ধরে যে কবিতাগুলো ফেসবুকে লিখছি, ওগুলো সারা দিনের শেষে, সব কিছুর শেষে, অফিস, সংসার, গল্প লেখা, উপন্যাস লেখা সব করার পর যখন রাত্রির বেলায় ঘুমে চোখ জড়িয়ে আসে ক্লান্তিতে, তখন তারা আসে। সারাদিন হয়তো একটা শব্দের বীজ মাথার মধ্যে ঘুরলো, এবার যখন আমি সচেতনতাটাকে আমি উইথড্র করে নিলাম, তখন তারা নিজেরা আমার ভেতরে জাল বুনতে শুরু করলো। এবং বেশিরভাগ কবিতা তুমি পরে যদি পোস্টিং টাইমটা দেখো ফেসবুকে, দেখবে রাত 12:30, 1টা, অর্থাৎ ওগুলো আমি ঘুম চোখে অনেক সময় বিছানায় শুয়ে লেখা ওগুলো আমার। হ্যাঁ, তো ঠিক, হ্যাঁ, রিল্যাক্সেশন বটেই। তুমি যেটা প্রশ্ন করলে, একটা কবিতা লেখায় যে শান্তি, ওটা অনেক সময় একটা উপন্যাসে পাওয়া যায় না। মানে আমারও মনে আছে, আমার বোন আমার থেকে 12 বছরের ছোট, তো 97-এ যখন স্বাধীনতার 50 বছর, তখন আমি প্রথম কবিতা লিখেছিলাম, এবং সেই কবিতাটা একটা খবরের কাগজেই ছাপা হয়েছিল, এবং সেটাও কিন্তু মানে মা ওকে আমার কাছে দিয়ে খেতে গেছেন, ও পাশে শুয়ে আছে। আমার তখন মনে হলো ওকে পাহারা দিতে দিতে, মানে মা বলে গেছিলো যে উঠলে আমাকে ডাকবি, তো ওই পাহারা দিতে দিতে ওটা আমি লিখেছিলাম, এবং সেটা খুব স্পন্টেনিয়াসলি আসা, মানে এই যে একটা রিল্যাক্সেশনের সময় যে মাথা কাজ করছে এবং অবচেতনে একটা জিনিস সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে এটা তাহলে কবিতার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই সুনীল গাঙ্গুলির একটা ভারী সুন্দর অ্যানেকডোট আছে, একদম উনি অনেকটা জুড়ে লিখেছিলেন, কৃত্তিবাসে সম্ভবত, যে ট্রেন আসতে অনেক দেরি, উনি ডেহরিয়ন স্টেশনে বসে আছেন, প্রচণ্ড মশা, প্রচণ্ড শীত, ট্রেন আসতে 2 ঘন্টা দেরি। বলছে সেই সময় আমার মাথায় একটা লাইন এলো, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। বলছে কোথায় ভ্রুপল্লব, কোথায় চন্দনের বন, আমি একটা দেহাতি স্টেশনে বসে মশার কামড় খাচ্ছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি তখন এক টুকরো কাগজ জোগাড় করে ওখানে বসে আমি ওই ভ্রুপল্লবে ডাক দিলে ওই কবিতাটা পুরোটা আমাকে
লিখতে হয়। তো কবিতার মধ্যে এই ব্যাপারগুলো আছে, সত্যিই অলৌকিকতা আছে। গল্পকে আমি অতটা কি বলবো মানে রোমান্টিসাইজ করি না, কবিতা সত্যিই অন্যরকম। একটা জিনিস যেটা আমার অনেক সময় নিজের ক্ষেত্রে মনে হয়েছে, মানে কোনো গুরুত্বপূর্ণ পদে যদি আপনি কাজ করেন তার সঙ্গে লেখালেখি চালানোটা কি কোনো সময় আপনার চ্যালেঞ্জ বলে মনে হয়েছে? খুব মনে হয়েছে। একটা কথা বলি, 2016 সালে একদম অনেকগুলো চাপ আমার উপর এসে পড়লো। প্রথমত ছেলেমেয়েরা তখন বড় হচ্ছে, তাদের পরীক্ষাগুলো রয়েছে। আমার মার আলজাইমার ডিজিজে উনি মারা যান 2017-এ। 2016 সালে মায়ের রোগটার প্রকোপটা ভীষণ বাড়ল, এবং ঈশ্বর করুন যেন কাউকে এই রোগের রুগীকে চোখের সামনে দেখতে না হয়, এটা দেখাটা প্রচণ্ড কষ্টকর। মানে একজন মানুষ, আমার মা, তিনি আস্তে আস্তে সবাইকে ভুলে যাচ্ছেন, এই ব্যাপারটা, এটা তো একটা প্রচণ্ড মানসিক চাপ। অফিসে ওই সময় আমি ব্যুরো অফ ইনভেস্টিগেশনসের জয়েন্ট কমিশনার, তো প্রায় রাত জাগতে হতো আমাকে কাজের সূত্রে, কোথাও রেড চলছে, আমাকে থাকতে হচ্ছে, ভীষণ চাপের চাকরি ছিল। তো আমি আর অনিসদা কোনো একদিন ছুটির দিনই হবে, কলেজ স্ট্রিটে ওই টেমার লেনটা ধরে হেঁটে যাচ্ছি, আমার মনে আছে। তো যেতে যেতে আমি অনিসদাকে বললাম, অনিসদা আমি এবার লেখাটা ছেড়ে দেবো, আমি আর পারছি না। বিশ্বাস করবে না, অনিসদা তো একটু আমার থেকে হাইটে শর্ট, অনিসদা দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে মুখটা তুলে আমার দিকে তাকালেন। ওনার চোখের মণিটা ছিল নীল, চশমা পরতেন না, মনে হলো চোখ দিয়ে যেন নীল আগুন বেরোচ্ছে, অত ভদ্রলোক। আমাকে বললেন ন্যাকামো করবেন না। আমি না মানে তাকিয়ে আছি মুখের দিকে, বলছে ন্যাকামো করবেন না। যে ব্যাটসম্যান 8 নম্বরে নেমে ব্যাট করে দলকে না জেতাতে পারে, তাকে আমি ব্যাটসম্যান বলে মনে করি না। বিশ্বাস করবে না সুমেধা, আমি ওই দিন রাতে বাড়ি ফিরে আমি রাত 2:30 অবধি লিখে আমার যে অ্যাসাইনমেন্ট ছিল ওটা শেষ করেছিলাম, যে গল্পটা আমি অনেক দিন ধরে লিখতে পারিনি। এবং তারপর থেকে আমি নিজে তো কাজের দোহাই, ব্যস্ততার দোহাই কোনোদিন দিনই বটেই। আমি কোনো তরুণ লেখক লেখিকাকে এইরকম কথা বলতে দেখলে আমি তাদের বারণ করি, বলো না। একদমই তাই। চাপের মধ্যে তুমি ডিফিকাল্ট পিচে নেমে যদি আউট অফ দ্য বক্স স্ট্রোক না খেলতে পারো, তাহলে ধরে নাও তুমি ব্যাটসম্যান নাও, দেন কুইট দ্য ফিল্ড। কিন্তু তোমাকে যদি লেখক হতে হয়, তোমাকে এই সমস্ত নিয়ে লিখতে হবে। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবো না, কি অবস্থার মধ্যে লিখেছেন উনি। মানে সন্দীপন চট্টোপাধ্যায়ের লেখা আছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ করতে গেছে, তখন সন্দীপন নিজে লেখেন টেখেন না, কম বয়স, গিয়ে দেখেন একটা ওরকম লুঙ্গি হাফ করে পরা, ছেঁড়া গেঞ্জি, খুব চিন্তিত মুখে বাড়ির রকে বসে আছেন। তো এই আপনার সঙ্গে আলাপ করতে এলাম, শুনেই বলছে আমি একটা মহা সমস্যায় পড়েছি। তো সন্দীপন তো যে প্রথমত কিচ্ছু জানেন না, ওর নাম জানে না, ধাম জানে না, সমস্যাটা শেয়ার করলেন। আসলে উনি হি ওয়াজ থিঙ্কিং অ্যালাউড, মনের চিন্তাটাই উনি বলে যাচ্ছিলেন মুখে। উনি বলছেন যে আমার কাছে না একটা প্লট আছে, এই প্লটটা আমি যদি উপন্যাস হিসেবে বিক্রি করি তাহলে আমি পাবো 120 টাকা, কিন্তু এটাকে ভেঙে যদি আমি 3টে গল্প করি তাহলে আমি 50 টাকা করে পাবো, 150 টাকা। তো আমার কোনটা করা উচিত? সন্দীপনের বক্তব্য হচ্ছে যে সাহিত্যিকের মাথার পেছনের যে জ্যোতির্বলয়টা, সেদিন প্রথম দিনেই উনি আমাকে ভেঙে দিয়েছিলেন। তো এই রকম, কিন্তু আমি নিশ্চিত যে তার মধ্যে উনি ওটা উপন্যাসই লিখুন বা গল্পই লিখুন, সেগুলো কালজয়ী হয়েছে নিশ্চয়ই। কিচ্ছু এসে যায় না এগুলো, না মানে লেখক কি অবস্থায় লিখছেন, কত চাপে লিখছেন, টাকার জন্য লিখছেন না ইন্সপিরেশনে লিখছেন, কিচ্ছু এসে যায় না, এবং পাঠকরাও এগুলো বদার করে না। ঠিক, লেখাটা থেকে সৃষ্টিটাই বদল করে। আর একটা জিনিস যেটা আমার ধরুন পড়তে গিয়ে বা লিখতে গিয়ে মনে হয়, পড়াশুনোর তো একটা বিশেষ গুরুত্ব আছে লেখালেখির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে কোনো একটা জনার ভিত্তিক বা ডিরেকশনাল পড়াশোনা হওয়া উচিত, নাকি সব বিষয়ে জ্ঞান থাকাটা উচিত? হ্যাঁ, এটা দুটো স্টেজে দুরকম। প্রথমত লেখক হবার জন্য তো কেউ শুরু থেকে ভেবে রাখে না, এখানে রাখে না। অন্তত বাংলাদেশে একমাত্র রবি ঠাকুরই বোধহয় এরকম একটু ভেবেছিলেন না যে আমাকে লেখক হতে হবে, আর কাউকে তো সেরকম দেখি না। প্রচেত মাঝে মধ্যে অবশ্য লেখে যে ও লেখক হবার স্বপ্নই দেখেছিল, যে কারণে ও সংবাদ মাধ্যমে যুক্ত হয়েছিল।
আর কারুর কথা আমার বিশেষ মনে পড়ছে না, প্রত্যেকেই যে যার জীবিকার সঙ্গে যুক্ত, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে। কাজেই পড়াশোনাটা হয় কিন্তু প্রথমত মানে জীবনের প্রথম দিকটায়, তখন গোগ্রাসে সমস্ত বিষয় করতেই হবে, পড়তেই হবে। মানে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি যে আমার হবি প্রচুর, এবং সেটা পাল্টে পাল্টে যায়। তো আমি হোমিওপ্যাথি কোনো সময় যে পড়েছিলাম সেটা আমার একটা হাসির গল্পে কাজে লেগেছে। আমি কোনো সময় যে বাগান করেছিলাম সেটা আমার হাসির গল্পে কাজে লেগেছে। লেগে যায় কাজে, পঞ্জিকা পড়লে সেটুকুও কাজে লাগে। কিন্তু তারপরে আরেক রকমের পড়াশোনা থাকে, যেটা হচ্ছে যে ওই তুমি যখন কোনো একটা বিশেষ লেখা লিখছো তখন সেই ওরিয়েন্টেড, এবং সেই পড়াশোনাটা আমার খুব বেশি প্রয়োজন হয় না, কারণ আমি একদম ওই ঐতিহাসিক উপন্যাস বা কোনো পিরিয়ড পিস, হ্যাঁ, বা কোনো একটা বিশেষ সামাজিক সম্প্রদায়কে নিয়ে লেখা, মানে এই ধরনের ইনফো নভেল যেটাকে বলে, এরকম তো আমি লিখি না। ফলে ওই জন্য পড়াশোনাটা আমার অতটা করতে হয় না। ওই তুমি যেগুলো বলছিলে নীল চ্যাটার্জি বা বুদ্ধদা, এইগুলোর জন্য যেটুকু একটু নিজেকে ফ্রেশ করে নেওয়া আর কি, নিজের নলেজটাকে একটু রিফ্রেশ করে নেওয়া, এইটুকু পড়াশোনা। আদারওয়াইজ সর্বগ্রাসী পাঠকই রয়ে গেছি এখনো। কারণ কোথা থেকে কোথায় যে গল্প পাই এ তো বলাই যায় না। এবার একটু টেকনোলজি প্রসঙ্গে আসি। মানে আস্তে আস্তে তো আমাদের মধ্যে মানে পরবর্তী প্রজন্মের বিশেষ করে পাতার সঙ্গে সম্পর্কটা বা পৃষ্ঠার সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে কমে আসছে। অনেকেই সেই জন্য অডিও স্টোরির ভেঞ্চারে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেমন আপনার প্রচুর রহস্য গল্প, অ্যাডভেঞ্চারের গল্প অডিও স্টোরি হয়েছে। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কেমন? মানে আপনি এটা কিভাবে অ্যাকসেপ্ট করলেন, এই যে প্যারালাল একটা টেকনোলজি ওরিয়েন্টেড আমাদের পড়াশোনা বা গল্প শোনা হচ্ছে? মানে আমি একাধিক বেশ বয়স্ক পাঠকের মুখেও শুনেছি যে আমার বই পড়ার থেকে অডিও স্টোরিটা ভালো লাগে শুনতে। তো এইটা কিভাবে আপনি অ্যাকসেপ্ট করলেন প্রথমত, এবং এর জন্য আলাদা করে কি আপনার লেখালেখি কোনোভাবে চেঞ্জ হলো? আচ্ছা, প্রথম কথা, এটাকে আমি খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করেছি। আমি দুহাত বাড়িয়ে এটাকে গ্রহণ করেছি। তার কারণ হচ্ছে টেকনোলজির সঙ্গে তো বদলাবেই। মানে সাহিত্যের ছাত্রমাত্রই জানে যে সাহিত্য কোনো স্বয়ম্ভূ ব্যাপার না, মঙ্গল গ্রহ থেকে পড়ে না কোনো যুগের সাহিত্যই। সেই যুগের আর্থসামাজিক ব্যবস্থার ওপর সাহিত্য নির্ভর করে। উপন্যাস এই ফর্মটা শুরু হয়েছিল ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস সহজ হওয়ার ফলে। প্রিন্টিং প্রেস সস্তা এবং ছড়িয়ে পড়ার ফলে কি হলো, পিরিয়ডিক্যালস বেরোতে শুরু করলো, সাময়িক পত্রিকা। এই আমাদের এখানে যেমন দেশ যুগান্তর, অমৃতর মতো, সেরকম ওখানে তখন সাময়িক পত্রিকা বেরোতে শুরু করলো। সাময়িক পত্রিকা কি করলো, সাময়িক পত্রিকা লেখকদের কাছে বলল যে আমাদের ধারাবাহিক উপন্যাস দিন, এবং ডিকেন্সের বেশিরভাগ কালোজয়ী উপন্যাস কিন্তু ওই ধারাবাহিক উপন্যাস হিসেবে বেরিয়েছে, এবং আমাদের বাংলাতেও। কাজে বুঝতেই পারছো যে টেকনোলজি সবসময় সাহিত্যকে কিন্তু নিয়ন্ত্রণ করেছে। এবার আমার একটা সৌভাগ্য মানে আমি খুব খুশি হয়েছিলাম লেখক হিসেবে যে রহস্য গল্প তো হচ্ছেই, সানডে সাসপেন্সে 14টা হয়ে গেছে বোধহয়, অন্যান্য চ্যানেলেও হয়েছে, কিন্তু কিছুদিন আগে আমার প্রেমের গল্পও কিন্তু হয়েছে। তো এইটা মানে যে হচ্ছে, এটাকে আমি ভীষণ ওয়েলকাম করেছি। এট এনি ফর্ম পাঠকের কাছে গল্পটা যে পৌঁছাচ্ছে, এইটা মনে হয় বেশি বড় প্রাপ্তি। মানে সে কি পৃষ্ঠা থেকে পড়লো না শুনলো, তার থেকে গল্পটা যে পৌঁছালো, এইটা মনে হয় একজন লেখকের কাছে খুব মানে বড় প্রাপ্তি। এবং সুমেধা, এই রিচ মানে চিন্তা করা যায় না। এটা 10 লাখ ভিউয়ারশিপ, মানে এটা প্রিন্ট ম্যাগাজিন ছেড়ে দাও, প্রিন্টেড বুকস কোনোদিন এটা চিন্তা করতে পারে? প্রথম আপনার কোন গল্পটি অডিও স্টোরি হয়েছিল এবং কারা করেছিল? ঠিক মনে পড়ছে, এটা বলতে গেলে বোধহয় ভুল হয়ে যাবে। মানে সম্ভবত সানডে সাসপেন্সই করেছিল, সম্ভবত চৌবে সাহেবের কোনো গল্প করেছিল। আমার যে গোয়েন্দা চরিত্রটি আছে না, ওইটা দিয়ে মনে হয় ও চৌবে সাহেবেরও 6টা গল্প করেছে ওরা, ওইগুলো দিয়ে বোধহয় শুরু হয়েছিল। কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, অন্য কোনো চ্যানেল একটা করে থাকতে পারে, মানে এটা তথ্য। কিন্তু ধরে নাও তুমি যে সানডে সাসপেন্সই, যে বুঝতেই পারছো 14টা স্টোরি যেখানে হয়েছে সেখানেই তো বাল্ক অফ দ্য স্টোরিটা রয়ে গেছে। মানে এটা খুবই, মানে এটা বিশাল বড় প্রাপ্তি। আর হ্যাঁ, দ্বিতীয় যেটা জিজ্ঞেস করছিলে যে কোনোভাবে আমার লেখাকে প্রভাবিত করেছিল কিনা, আমি করতেই দিইনি। আমার কাছে এরকম অফার এসছে, অডিও স্টোরির জন্য লিখুন,
ছোট ছোট চ্যাপ্টার হবে, ডায়লগ অনেক বেশি থাকবে, প্রত্যেক চ্যাপ্টারের শেষে পেজ টার্নার থাকবে। আমি হাত জোর করে বলেছি মাপ করতে হবে, লেখার ভঙ্গিকে আমি চেঞ্জ করতে পারবো না, কারণ ওটা তো সহজাত, মানে ওটা তো এতদিন ধরে আমি বিল্ড করেছি, আমি নার্চার করেছি, সেইটাকে চেঞ্জ করাটা, খারাপ হোক ভালো হোক, 1 বছরের আয়ু হোক, ওইটাই তো সৈকত মুখোপাধ্যায়। যে প্রশ্নটা অবশ্যম্ভাবী আসে সেটা হচ্ছে আমরা সবসময় অগ্রজদের দেখে শিখতে চাই। তো নতুন যারা লেখালেখি করছে বা যারা মনে করছে যে তারা লিখতে চায় বা তাদের পড়তে পড়তে একটা সময় মনে হচ্ছে যে 2 কলম লিখি, তাদের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? এইটা না খুব বিপজ্জনক, জানো তো সুমেধা। এই বার্তা দিলেই মনে হয় নিজে বোধহয় একটা কোনো বড় বেদির মধ্যে বসে আছি, তা তো নই। অ্যাকচুয়ালি তরুণ লেখক এবং আমরা দুজনে তো একই প্লেইং ফিল্ডে আমরা খেলছি না। একটা ফুটবল টিমে যেমন একটু প্রবীণ খেলোয়াড়, সে একটু নেবে খেলে, যেহেতু হাঁপিয়ে যায় তাড়াতাড়ি, আমরা এখন ওই অবস্থায়। তো তরুণ খেলোয়াড়টাই তো খেলছে আমার সামনে, কাজে এখানে ঠিক জ্ঞান দেওয়ার মানে বার্তা দেওয়ার কথা আমি বলবো না। আমি নিজে যেটুকু ঠেকে শিখেছি সেরম কয়েকটা কথা বলতে পারি। এক হচ্ছে, বাংলা সাহিত্য যদি কেউ অর্থ এবং খ্যাতির জন্য লিখতে আসে তাহলে তার না লেখাই ভালো। একদম, আমি একদম। কারণ প্রথম কথা এই দুটো সে পাবে না, এটা এতই ছোট একটা নিচে মার্কেট, এটা যেখানে ওটা পাওয়া যাবে না, এটা স্বীকার করে নেওয়াই ভালো। আর দ্বিতীয়ত, ওইটা ভেবে লিখতে গেলে লেখাটাও হবে না। এইটা গেল এক। 2 নম্বর হচ্ছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি নিজে খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু তবু আমি বলবো যে ঠিক আছে, যখন তোমার মাথায় লেখা নেই তখন তুমি যা ইচ্ছে করো, কিন্তু যখন তুমি লিখছো তখন প্লিজ ফোনটাকে অফ করে তুমি লিখতে বসো। এটা শীর্ষেন্দুবাবুর একটা ভাষণে উনি বলেছিলেন, ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া কি লেখার ক্ষতি করছে। তো উনি তো এখন প্রজ্ঞার সেই স্তরে পৌঁছেছেন যেখানে সমস্ত কথাই প্রায় ঋষিবাক্যের মতো লাগে, আমি তো অন্তত সেইভাবেই শুনি। তা উনি খুব শান্তভাবে বলেছিলেন যে সরাসরি ক্ষতি করছে না, কিন্তু কি জানো তো, লেখকের একটা ধ্যান প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া ওই ধ্যানটাকে নষ্ট করে দিচ্ছে। এটা আমার ভীষণ ভালো লেগেছিল কথাটা। লেখকের সত্যিই একটা ধ্যান প্রয়োজন হয়। একটা লেখার হয়তো সবটা নয়, কিন্তু কিছু কিছু জায়গা, যে জায়গাগুলোয় লেখাটার উত্তরণ ঘটবে, সেই জায়গাটায় লেখকের ধ্যান দরকার। সারা জগৎ সংসার তার কাছ থেকে মুছে যাবে, তবে সে সেই জায়গাটা লিখতে পারবে। এইটা হচ্ছে দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে, তোমার গ্রিন রুম তুমি কেন ডেকে অন্যকে দেখাবে? সোশ্যাল মিডিয়া এগুলো লেখার কি দরকার যে আজ আমি একটি উপন্যাস লিখতে শুরু করলাম, আজ আমার একটা উপন্যাস লেখা শেষ হলো, আমি অমুক নিয়ে লিখলাম, বা উপন্যাসের খানিকটা দিলাম, দেখুন তো কেমন লাগে, আপনারা যারা আমাকে রুখতে চেয়েছিলেন তারা এবার দেখুন। কেন? পাঠক এগুলো দে ডোন্ট বদার ফর ইট। তারা ওখানে লাইক দেবে, হাহা করবে, 4টে বার খাওয়ানো কথা বলে যাবে, সব ঠিক আছে, বইটা কিনবে কি? কাজে এগুলো করে নিজের লেখার গ্রিন রুম দেখাতে নেই, কোনো সাহিত্যিক দেখায় না। সে কিভাবে লিখছে কেন দেখাবে? অন্য কোনো প্রফেশনে দেখায়, আমরা কেন দেখাবো? লেখা দেখবে, লেখা এন্ড প্রোডাক্ট, গ্রিন রুম দেখানোর দরকার নেই। দারুণ লাগলো সৈকতদা, আমাদের একটা ভীষণ ভালো সন্ধেবেলা কাটলো আমারও। তো শেষটায় আমরা একটা ছোট মজার খেলা রেখেছি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করব, যেটা 2টো করে অপশন থাকবে। মৃত্যুর অধিক খেলা বলে একটা কবিতার বই ছিল। র্যাপিড ফায়ার ভয়ঙ্কর জিনিস। উপন্যাস না প্রবন্ধ? এটা দুভাবে আপনি বলুন, একটা পাঠক হিসাবে, একটা লেখক হিসাবে। খুব ভালো করলে এটা বলে, কারণ দুটোর উত্তর দুরকম হবে। পাঠক হিসেবে প্রবন্ধই বেশি পড়ি আমি, লেখক হিসেবে প্রবন্ধ লিখি না খুব। মানে একটা সময় লিখতাম কবিতা বিষয়ক প্রবন্ধ, তারপর বহুদিন লিখিনি। লেখক হিসেবে যেহেতু লিখি না, কাজেই উপন্যাসের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেক্ষেত্রে। সুনীল না শক্তি? শক্তি। কিশোর গল্প না বড়দের গল্প? এটাও মানে 2 ধরনের হতে পারে। লেখক হিসেবেই বলুন, এটা কোনটা লিখে বেশি? লেখক এবং পাঠক 2 হিসেবেই বড়দের গল্প, কারণ লিখতে কঠিন লাগে, পড়ে পড়ে উপকৃত হই বেশি বড়দের গল্প। ভিড় না নির্জনতা? নির্জনতা। পাহাড় না জঙ্গল? জঙ্গল। সাহিত্য সভায় বক্তৃতা নাকি ঘরোয়া আড্ডা?
ঘরোয়া আড্ডা। প্রেমের কবিতা না সামাজিক কবিতা? কবিতা, শুধু কবিতা। খুব ভালো। বেড়াতে যেতে রেলগাড়ি না উড়োজাহাজ? রেলগাড়ি, নিচের সিট জানলার ধারে। বাহ, মানে সাইড লোয়ার এরকম কোনো একদম ব্যাপার আছে? একদম, মানে ওটা অন্য কোনো কারণে না, আমি দিব্যি আপার বাড়তে উঠতে পারি, এখনো হাঁটুর বাত হয়নি, কিন্তু ওই জানলার ধারে বসে যে বাইরেটা দেখা না, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে, একদম। ওই লোভটা এখনো আমার গেল না। বই পড়া না বই পাড়া? বই পড়া। বই পড়া। পাড়া না, পাড়াটা কাজের খাতিরে যেতে হয়, কিন্তু আমি সবসময় যেটা মনে করি, একদম তীব্রভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে লেখা এবং পড়া দুটোই একা করার কাজ। এটা দলে বলে হয় না, মানে কাদের যে হয় আমি ঠিক জানি না, হয় হয়তো কারুর কারুর, কিন্তু আমার ক্ষেত্রে একদম হয় না। লেখা এবং পড়া দুটোই নির্জনে করার কাজ। আমাদের খুব মানে ফ্রুটফুল একটা সেশন হলো বলা যেতে পারে। আমরা অনেক কিছু জানলাম, শিখলাম, নতুন জিনিস। তো শেষে সৈকতদার কাছ থেকে একটা কবিতা শুনবো। কবিতা? আমি খুব ভালো আবৃত্তিকার নই, কিন্তু মানে আমি বড় জোর পাঠই করতে পারি আর কি। এই শিমলতার নূপুর এই বইটার নাম। তো এই বইটা প্রকাশিত হয়েছিল 2022-এ প্রকাশিত হয়েছিল জানুয়ারির, আর কবিতাগুলো লেখা হয়েছিল কোভিড পিরিয়ডে। আচ্ছা। মানে এই বইয়ের বেশিরভাগ কবিতার মধ্যে একটা বিষণ্ণতা, মৃত্যুর ছায়া আছে। তো সেরকমই একটা কবিতা পড়ি। কবিতার নাম বাঁধন। ভালো আছো বলে মুখপানে চায় মাটি, কাছে থাকো খুব মৃদু স্বরে বলে রোদ, ম্লান হেসে বলে নির্জন রাস্তাটি, আমাকে ভুলেছ আমি শিবতলা রোড। মনে পড়ে বলে ঘুম ভাঙা ক্লাসরুম, আজও কাঁদো বলে ফাটা রবারের বল, চলে গেলে বলে পলাশের মরশুম, ফিরে এসো বলে মায়াবী মফস্বল। এভাবে আমাকে জাগাতে চাইছে কারা, কেন ভাঙাচোরা পাবলিক লাইব্রেরি বলে আর নেই ফেরত দেবার তারা, রেখে দাও তুমি অক্ষয় মালবেরি। আমার মুখে কি তবে খুব দূরাগত পাহাড়ের ছায়া পড়েছে ঈষৎ হেলে, ওরা কি তাহলে এই জীবনের মতো এগিয়ে দিচ্ছে নীল লণ্ঠন জেলে। ভালোবাসো বলে একজন খুব চেনা, কতখানি বসো বলো মৃত্যুর চেয়ে, চুল ঘেঁটে দিয়ে বলি তাকে বুঝবে না, সব কিছু মুখে বলা যায় বোকা মেয়ে। এই কবিতার পরে আর কিছু বলার থাকে না, মানে যেটাই বলবো সেটা এই কবিতাটিকে ম্লান করে দেবে। তো আমরা এখানেই আজকের পর্ব শেষ করছি। সৈকতদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আমাদের আজকে আপনার সঙ্গে এত কথাবার্তা বলে, এবং আমারও খুব ভালো লাগলো যে তোমরা যে আমার বাড়িতে এসেছো, তোমরা আমার বোনের মতো, সন্ময় আছে ক্যামেরার পেছনে আমার ভাইয়ের মতো, মানে এটাই তো একটা খুব আনন্দের ব্যাপার। এবং এই চ্যানেলের সব দর্শকদেরও আমি এই সুযোগে আমার প্রণাম জানাচ্ছি, তারা যে সাহিত্যিকের প্রতি আগ্রহটা রেখেছেন, এটার জন্য তাদের ধন্যবাদ সবসময় প্রাপ্য হয়। দেখতে থাকুন আমাদের চ্যানেল সেলুলয়েড এবং অবশ্যই নিচে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও অনেক অজানা তথ্য নিয়ে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী এপিসোডে।